শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, ভালো কাটুক দিন এবং সুস্থ থাকুক মন এবং শরীর, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। রাঙা সকালের প্রতিটি সকাল অনন্য, কারণ অনন্য সব মানুষেরা আমাদের অতিথি হন, তাদের জীবনের গল্পে আমরা সমৃদ্ধ হই। এমন একজন চমৎকার মানুষ আছেন, সাঁতারু আছেন। এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটার সঙ্গে পুরো ঘন্টা জুড়ে আমরা গল্প করব। তার আগে অবশ্যই সাকির সঙ্গে কথা বলতে চাই। সাকি, শুভ সকাল তোমাকে। শুভ সকাল, কেমন আছো আনিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো, বরাবরের মতোই রাঙা সকালে এসেছি। একদমই তাই, শীত উকি দিচ্ছে কিন্তু টের পাচ্ছো? একটু সকালবেলা একটু হিমহিম ঠান্ডা, কিন্তু তুমি আমি নিশ্চয়ই পাচ্ছো। নিশ্চয়ই তো টের পাচ্ছি, কিন্তু বর্ষণমুখর সময়গুলো খুব মিস করি। কারণ আমার কাছে বর্ষা মানেই অনেক কিছু, মানে বৃষ্টি পড়ছে, গাছের পাতাগুলো ভিজছে। আবার আরেকটা জিনিস খুব মনে পড়ে যে আমি এখনো আমার স্মৃতিতে ভাসে, সেটা হচ্ছে আমি সাঁতার কাটছি এবং সাথে সাথে বৃষ্টি পড়ছে। এটা একটা অনবদ্য অভিজ্ঞতা। চমৎকার। তার মানে তুমিও সাঁতার শিখেছো বা সাঁতার করতে জানো, এবং আজকে আমাদের সঙ্গে তেমন একজন মানুষই রয়েছেন, বেশ ভালো সময় কাটবে। চলো কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি সাঁতারু মোহাম্মদ রফিকুল ইসলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন আপনি? খুব ভালো, রাঙা সকালের মতো ঝলমলে আছি। কি চমৎকার করে বললেন ঝলমলে আছেন। আসলে আপনাকে ঝলমলেই দেখাচ্ছে। স্যার, আপনার জীবনের একটা সেরা অর্জন গ্রেট ডেল্টা সুইম। আপনি 25 দিনে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর, জি, এই দীর্ঘ 550 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন। অনবদ্য একটা অর্জন। কেমন ছিল আসলে, চ্যালেঞ্জটা আসলে কোথায় ছিল? চ্যালেঞ্জ আমি যদি বলতে চাই তাহলে প্রথম চ্যালেঞ্জ হলো যে এই আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন করা, যে আমাদের দেশে এত চমৎকার নদী, এই নদীগুলোকে আমাদের দেখা হয় না ওভাবে। তো খুব কাছ থেকে দেখার এই আগ্রহটা যখন জন্ম নিল, আমার মনে হয় তখনই আমি চ্যালেঞ্জটা উতরে গেল। বলতে পারেন এই আকাঙ্ক্ষাটার উৎপত্তিটাই বড় চ্যালেঞ্জ ছিল। এরপর আসলে অতটা চ্যালেঞ্জ আমি মনে করিনি, কারণ আমার ভালোবাসাটা ওখানে। তার মানে প্রথম আকাঙ্ক্ষা যা থাকে বা সেটাকে বাস্তবায়নের যে ইচ্ছেটা, সেটাই বড় চ্যালেঞ্জ আপনি বলতে চাচ্ছেন না? চমৎকার চমৎকার। মানে এটার ডেপথটা আসলে অনেক দূর। আমরা সেটা নিয়ে বিস্তারিতই জানতে চাই। তার আগে ছোটবেলায় একটু ফিরে যাই, সেই শৈশব, সিরাজগঞ্জ যেখানে আপনার জন্ম, শৈশব কেটেছে, সেখানকার সময়টা কেমন ছিল, কি মনে পড়ছে আজকে এখানে বসে? শৈশব বরাবরই বর্ণালী, সোনালী সময়। আমার কাছেও ঠিক তাই। নানা দিক থেকেই আমার শৈশবটা খুবই রঙিন, ঝলমলে। আমার বেড়ে ওঠা সিরাজগঞ্জের তামাই গ্রামে। জি। এই জায়গাটার দুপাশে দুটো নদী। গ্রামের খুব কাছে হুরাসাগর বলে ছোট্ট একটা নদী, আর দূরে যমুনা নদী। এই দুই নদীর মাঝখানেই আমাদের লোকালয়। তো নদী, পানি, এসবের সাথে সখ্যতা শৈশব থেকেই। আমার সাঁতারটা শেখা বাড়ির পুকুরেই, দাদার কাছ থেকে। একদম হয়তো যখন হাঁটতে শিখি তখন সাঁতারটাও শিখে ফেলছি। তো সেই শৈশবের সাঁতার, পানি, উন্মুক্ত প্রকৃতি, এর মধ্যেই বেড়ে উঠেছি। এবং মানসিক গঠনেও মানে ভীষণ রকম ভূমিকা রেখেছে প্রকৃতি, তাই না? নিশ্চয়ই। আপনার ক্ষেত্রে সাঁতারের কথা বলছিলেন, দাদা শিখিয়েছেন সাঁতার। তার মানে একান্নবর্তী পরিবারেই তো আসলে বড় হওয়া, একটা আদর্শ পরিবারে বড় হয়েছেন। একটু শুনতে চাই, পরিবারটা নিয়ে জানতে চাই, কে কে ছিলেন, বাবা মা সহ। হ্যাঁ, আমার শৈশব আমি আসলে সবাইকেই পেয়েছি। আমার অত্যন্ত স্নেহ করতেন আমার দাদা দাদি, বাবা মা, আমাদের ভাই বোন, সবাইকে নিয়েই আমাদের একান্নবর্তী পরিবার। এবং আমরা এতটা স্বাধীনতা পেয়েছি সেই পরিবার থেকে, পরিবারের সদস্য থেকে, যেটা হয়তো আমাকে এত বহুমুখী কাজ করায় আমি এখন খুঁজতে দেখি যে আসলে কোন জিনিসটা আমার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। তখন মনে হয়েছে যে হ্যাঁ, তাদের আসলে এই যে উদার মানসিকতা, সেই সাথে গ্রামের যে পরিবেশ,
যে প্রকৃতি, যেই জল, বাতাস, আর একটা বিষয় আমার উপর প্রভাব ফেলেছে, সেটা হলো যে শিল্প সংস্কৃতির প্রতি আমার পরিবারের একটা বলবো যে শুরু থেকে একটা আগ্রহ ছিল। আচ্ছা, তো সেইটার একটা প্রভাব হয়তো আমার উপর পড়েছে। আচ্ছা, সেটা কেমন আমরা একটু শুনবো ছোট্ট করে। আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, শৈশবে দাদার কাছেই প্রথম সাঁতার শেখেন মোহাম্মদ রফিকুল ইসলাম, যা পরবর্তীতে তার জীবনের অন্যতম প্রেরণা হয়ে ওঠে। প্রকৃতি, নদী ও জলজ জীবনের প্রতি ভালোবাসা থেকেই তিনি যুক্ত হন বিভিন্ন রোমাঞ্চকর অভিযানে। পেশায় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হলেও মননে তিনি এক অভিযাত্রী ও ক্রীড়াবিদ। তিনি নিয়মিত অংশ নেন ম্যারাথন, লং ডিস্টেন্স সাইক্লিং এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার ইভেন্টে। এর পাশাপাশি শুটিং খেলায়ও তিনি ছিলেন দক্ষ। কয়েক বছর ধরে ইন্টার ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি 2010 সালে তিনি এশিয়ান শুটিং কনফেডারেশন থেকে সি গ্রেড কোচিং সার্টিফিকেশন অর্জন করেন। তিনি সফলভাবে 2 বার বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেন এবং অংশ নেন ওশানম্যান বালি, ওশানম্যান দুবাই ও অ্যান্টার্কটিকার হিম শীতল পানিতে সাঁতারে। তার সবচেয়ে বড় অর্জন দ্য গ্রেট ডেল্টা সুইম, যেখানে তিনি 25 দিনে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় 550 কিলোমিটার নদীপথ সাঁতরে ইতিহাস গড়েন। এই অভিযানের মাধ্যমে তিনি বাংলাদেশের নদী এবং মানুষের সহাবস্থানের বার্তা পৌঁছে দেন। আমরা আবারও চলে যাই তার কাছে। সাঁতার নিয়ে অনেক বিষয় জানবো আপনার কাছে। শৈশবে ছিলাম, একটু ছোট্ট করেই জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে একটা সংস্কৃতিমনা পরিবারও আপনার, যেটার প্রভাবও আসলে আপনার মধ্যে ছিল, সেটা কেমন কি একটু ছোট্ট করে জানি। জি, আমার বাবা নির্দিষ্ট কোনো পেশায় ছিলেন না। এক এক সময় এক একটা করেছেন, শিক্ষকতা করেছেন, ব্যবসা করেছেন। বাবা মার একমাত্র সন্তান বলে যথেষ্ট স্বাধীনতা পেয়েছেন নিজের জীবনটাকে উপভোগ করার। তো তার প্রভাবটা আমাদের উপরে পড়েছে। আমাদের পড়ালেখা পাশাপাশি শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ততাও বা খেলাধুলার সাথে সম্পৃক্ততাও উনি চেয়েছেন। একটা ঘটনা বলতে পারি, আমি তখন 8ম বা 9ম শ্রেণীতে পড়ি। আমার বার্ষিক পরীক্ষার সামনে আমি রাতে পড়ছি, হঠাৎ বাবা আমাকে ডাকছেন, বলছেন আসো, আজকে রাতে তো বেশ ভালো ভারতীয় ওই ডিডি মেট্রো টিভিটা ধরা গেছে, ওখানে ঘরে বাইরে সিনেমাটা দেখাচ্ছে সত্যজিতের, তো তুমি আসো। পরীক্ষা আমি জানি, কিন্তু পরীক্ষা তো আসবেই, কিন্তু এইটা দেখার সুযোগ পাবা না, আসো। তো সেই রাত 11টায় আমি বাবা দুজন মিলে ঘরে বাইরে দেখলাম। এরপর পরীক্ষা আমরা পাবই, কিন্তু এই অভিজ্ঞতাগুলো, এই যে অনুপ্রেরণা, যে শুধু পড়া নয়, পড়ার পাশাপাশি জীবনটাকে উপভোগ করার আরো বিচিত্র অদ্ভুত সব বিষয় আছে, ওগুলোর সাথে নিজেকে সংযুক্ত করা, এইটা আমি পেয়েছি পরিবার থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই এমন বাবা পাওয়া সৌভাগ্যের বিষয়, কি বলো সাকি? অবশ্যই, মানে আমি তো বাবা মার কথা বলছো তুমি, মানে আমি নিজেও তো এটা কখনো করব বলে আমার মনে হয় না, যে বাচ্চাকে পড়া থেকে উঠিয়ে, কিন্তু এই ধরনের সৃজনশীলতার প্রয়োজন আছে আসলে। প্রকৃতি, স্বাধীন পরিবেশ, যেটা আমরা বলছিলাম যে আপনার মানসিক গঠনে ভীষণ রকম প্রভাব ফেলেছে, যে কোনো শিশুর ক্ষেত্রে আসলে এটা ফেলে। প্রকৃতির প্রতি যে প্রেম বা ভালোবাসা, এটাও তো একটা সময় আমরা বুঝতে পারি যে আমার টানটা আসলে কোথায়। আপনার ক্ষেত্রে সেটা আসলে কখন ঘটলো, আমি এই জন্যই জানতে চাচ্ছি। এই যে সাঁতারের প্রতি আপনার যে ভালোবাসা বা বিভিন্ন অ্যাডভেঞ্চার, কি বলে, বিভিন্ন অ্যাডভেঞ্চারের অভিযাত্রী আপনি, তো ভালো লাগাটা নিশ্চয়ই শৈশবে এরকম কোনো কিছু আপনার ছিল, বা সেটা কখন তৈরি হয়েছিল যদি জানতে চাই। জি, ঠিক এটাও আসলে শৈশবেই তৈরি হয়েছে। আমাদের বাড়ির বড় পুকুর, বাড়ি এবং পুকুরের মাঝে তখন একটা খাল ছিল। প্রতি বর্ষায় যখন প্রথম বর্ষার পানি আসতো, সাথে কচুরি পানা ভেসে আসতো, সেই যে পানির উচ্ছল বেগ, সাথে সাথে এত বিচিত্র অদ্ভুত বর্ণিল সব মাছ আসতো সেই পানির সাথে মিশে, তখন পানিকে আমার থেকে ভিন্ন কিছু মনে হয়নি। মনে হচ্ছে এ তো আমার জীবনের অংশ। এই যে পানির সাথে ভেসে আসছে কত বিচিত্র উদ্ভিদ, সাথে মাছ,
আমরা সবাই জাল নিয়ে মাছ ধরতে নামতাম এবং এত অদ্ভুত অদ্ভুত মাছ ধরতাম। সাথে জানবেন যে বর্ষায় আমাদের প্রকৃতি অন্য একটা যৌবন পায়, সবুজ, আরো বেশি সবুজ, গাঢ় সবুজ হয়ে ওঠে। সেই পানি, তার উপর ছায়া পড়ছে জারুল গাছের সবুজের রং, সেই পানির উপর সবুজ, ভেতরে ভেসে যাচ্ছে কচুরিপানার সবুজ। এই সবুজ আর পানি এর মধ্যে দিয়ে আমার সেই যে মানস গঠনটা শুরু হলো, তাই পানির প্রতি ভালোবাসাটা আমার বরাবরই রয়ে গেছে, সেই স্রোতের প্রতি ভালোবাসাটা বরাবরই রয়ে গেছে সেই শৈশব থেকে যেটা শুরু হয়েছে। আমি জানি না যে আপনি আসলে কবিতা লিখেন কিনা, কিন্তু মনে হচ্ছে একদম কবির কথা শুনছি। হৃদয়ের সত্তাটা নিশ্চয়ই কবি সত্তাকে বহন করে। কবি কিনা জানি না, তবে কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আচ্ছা, লেখালেখি করা হয়? প্রকৃতি, হ্যাঁ, একটু একটু করি। আপনার বিশেষ করে সাহিত্য সমালোচনা এবং একটা অনুবাদের বই বেরিয়েছে আমার, এদুয়ার্দো গালিয়ানো, তার একটা অনুবাদের বই কালের সন্ততি নামে অনুবাদ করেছে। আমরা একটু আগাই, সেই তামাই গ্রাম যেখানে জন্ম বেড়ে ওঠা, সেখানেই তো আপনি স্কুল শেষ করলেন? সেখানেই স্কুল শেষ করলাম। আচ্ছা, এরপর কলেজ জীবনটা কোথায় শুরু হলো? কলেজ জীবনটা সিরাজগঞ্জ সরকারি কলেজে আমার পড়ালেখা শুরু। আচ্ছা, সেখানে কি কি অ্যাক্টিভিটি করতেন পড়াশোনার পাশাপাশি যদি জানতে চাই? সেই গ্রামে ছুটে যাওয়া, সাঁতার করা, যে প্রকৃতির গল্প করছেন, যে মাছ ধরার গল্প করছেন, বৈচিত্র্যময় যে প্রকৃতির গল্প করছেন, সান্নিধ্য পেতে ইচ্ছে করতো? খুব করতো। আচ্ছা, ভীষণ করতো। কিন্তু যেহেতু একটা দূরত্ব তৈরি হয়ে যায় কলেজে আসার কারণে, কলেজে পড়ার ব্যস্ততার কারণে বা সেই প্রকৃতিটা ওভাবে না পাওয়ার কারণে আকুতিটা আমার রয়েই যায়। কিন্তু এটা আমি অন্যভাবে এটা মেটানোর চেষ্টা করি, সেটা হলো বই পড়ে। এই সময়টাতে আমি চেষ্টা করেছি পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অন্যান্য বই পড়তে, এবং সেইটা একটা উজ্জ্বল সময় আমার বই পড়ার। যেমন তখন আমার অনেক সুযোগ হয় কলেজের লাইব্রেরি বা পাবলিক লাইব্রেরি থেকে প্রচুর বই নেওয়া, বই পড়া। ওই সময়টাতেই আমার মনে আছে এক বছরে ওই লাইব্রেরিতে যত রবীন্দ্রনাথের রচনা ছিল আমি সেটা তখন শেষ করি। তো তখন আমার মনে হয়েছে যে এই রবীন্দ্রনাথের লেখা শেষ না করে আমি যদি মারা যাই, এটা একটা বড় অতৃপ্তি। আচ্ছা, তো সেই থেকে আমি খুব নিবিষ্ট মনে। রবীন্দ্রনাথ আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করেছে কি মনে হয় আপনার? আপনি তো কলেজ জীবন থেকেই পড়াশোনা শুরু করেছেন, বিশেষ করে পাঠ্য বইয়ের বাইরে রবীন্দ্রনাথকে আবিষ্কার করার একটা চেষ্টা। কি মনে হয় এই পর্যায়ে এসে রবীন্দ্রনাথ কিভাবে আপনাকে প্রভাবিত করেছে? আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাঙালির শিল্প, রুচি, সংস্কৃতি, মানুষ হিসেবে মহান হওয়ার যতটুকুন আকুলতা, সব কিছুই তো রবীন্দ্রনাথ থেকে এসছে। তো রবীন্দ্রনাথ সেই অর্থে জীবন গড়ে দিয়েছেন বাঙালির। রবীন্দ্রনাথ স্বপ্ন দেখিয়েছেন সমৃদ্ধ জীবন কিভাবে গড়তে হয়, মানবিক জীবন কিভাবে গড়তে হয়। এ সব দিক থেকে রবীন্দ্রনাথ আমাদের প্রণম্য। তার সমস্ত লেখা, কবিতা, গল্প আমাদের জীবনের উৎকর্ষতাই তো বাড়াতে বলে, মহৎ হতে বলে। অনুপ্রেরণার অন্যতম উৎসস্থল আমার জন্য অন্তত রবীন্দ্রনাথ। আমার কাছে মনে হয় যে এই লেখালেখিগুলোই কিন্তু আমাদের দৃষ্টিটা তৈরি করে, জীবনের প্রতি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা তৈরি করে। আপনি অফ ক্যামেরায় বলছিলেন যে নানাবাড়ির একটা স্মৃতি আপনার খুব মনে পড়ে বর্ষাকালে নানাবাড়ি যাওয়ার সময়। শুনি সেই গল্পটা একটু ছোট্ট করে। হ্যাঁ, প্রতি বর্ষায় আমরা আসলে নানাবাড়ি যেতাম। তো সেইটা হতো নৌকোতে। আমাদের বাড়ির খাল থেকে শুরু হতো সেই যাত্রা। তো সেই খাল পেরিয়ে বিল পেরিয়ে গ্রামের ভেতর দিয়ে শুরু আবারও খাল পেরিয়ে বিশাল জলাভূমি, ফসলের জমি ডুবে গেছে, চারদিকে থই থই পানি, তার মধ্যে দিয়ে আমাদের নৌকো চলছে। কখনো হয়তো শাপলার বন। আমরা সকালে রওনা হতাম
সেই সকালের আলোতে শাপলা এমন চমৎকার করে ফুটে থাকতো, শত শত হাজারে হাজারে, তার মধ্যে দিয়ে তীর তীর করে আমাদের নৌকা যেত। তার যে দিগন্ত বিস্তৃত সেই পানি, শাপলার পাতা ভেসে থাকতো, সেই স্মৃতিগুলো আসলে এখনো আমার কাছে জল জলে মনে হয়। সত্যি তাই হবার কথা, কারণ আপনার শৈশবটা না একেবারে প্রকৃতিতে ভরপুর। আমার কাছে জাস্ট এরকমই মনে হচ্ছিল, এবং সেখান থেকে মানে বেরিয়ে আসা চারটেখানি কথা নয়, এবং সেটা আসলে কখনো সম্ভবও না আমার মনে হয়। সাঁতারটাকে হয়তো এই জন্যই আপনি এইভাবে নিজেকে নিজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছেন। আমরা একটু শুনি যে আপনি স্কাউটও করতেন, বয় স্কাউট ছিলেন আপনি, সেই গল্পটা একটু জানতে চাই ছোট্ট করে, স্কাউটিং এর সঙ্গে যুক্ততা। স্কুলে থাকতে শৈশবে বেশ দুরন্ত সময় কেটেছে। তারপর যখন স্কুলে ভর্তি হলাম তখন শুনলাম স্কাউটিং বলে একটা বিশেষ ব্যাপার আছে, যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া যায়। সেইখান থেকে আমার খুব আগ্রহ হলো, বাহ, এটা তো বেশ ভালো, একটা সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে যাওয়া যায়, আবার ক্যাম্পিংয়ের জন্য অন্য জেলায় যাওয়া যায়, জেলা থেকে জাম্বুরিতে যাওয়া যায়। তো এইটা আমাকে খুব টানলো। তখন মনে হলো যে এইটা জীবনটাকে দেখার একটা উপায় হতে পারে। সেই থেকেই আমার স্কাউটিংয়ে যোগ দেয়া। স্কাউটিংয়ে যে সেই শারীরিক কসরত, তারপর কিছু পড়তে হতো তার জন্য, কিছু প্রকৃতির মধ্যে আমাদের কিছু কর্মকাণ্ড ছিল, সেগুলো ভীষণ উপভোগ করতাম আমি। বিশেষ করে আমার সহপাঠীদের সাথে একসাথে মিলে যে ক্যাম্পিং করা, বনের মধ্যে দিয়ে বিশেষ কিছু খুঁজে বেড়ানোর যে প্রচেষ্টা, এটাও খুব মনে পড়ে এখন। খুব এক্সট্রোভার্ট ছিলেন বোধহয় আপনি, মানুষের সঙ্গে খুব মিশতেন। হয়তো নয়, মানুষের সাথে খুব যে মিশতাম তা নয়, কিন্তু মানুষকে খুব কাছ থেকে দেখতাম, তাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতাম যে একটা মানুষের মধ্যে অনেক বিষয় থাকে, তার কাছ থেকে আমি কি নিতে পারি, এটা একটা বড় বিষয়। হয়তো আমি এই যে খুব মনোযোগ দিয়ে দেখতাম, পর্যবেক্ষণ করতাম, নেয়ার একটা আকুতি থাকতো, এইটা হয়তো মানুষের কাছে আমাকে টেনে নিত। কিন্তু আমি ঠিক ওইভাবে যে খুব মিশতাম, খুব গল্প করতাম তা নয়, কিন্তু মানুষ আমাকে খুব টানে তার ভেতরের সেই সত্তাটা থেকে। আসলে মানুষ তো প্রকৃতিরই একটা অংশ, মানুষ প্রকৃতিরই একটা অংশ। হয়তো সেই জায়গা থেকে আপনার এক একজনের দৃষ্টিভঙ্গিটা তো এক এক রকম। আপনি হয়তো আপনার দিক থেকে আপনি যেটি বলছিলেন যে বোঝার চেষ্টা করা। তো আমরা একটু পড়াশোনার জীবনটা নিয়ে আসি। আপনি যেটি বলছিলেন স্কুল কলেজটাও আপনার হলো সিরাজগঞ্জই, এরপর বিশ্ববিদ্যালয় জীবনটা কি ঢাকাতে এসে নিশ্চয়ই শুরু হলো? বিশ্ববিদ্যালয় জীবনটা ঢাকাতে। আপনি কম্পিউটার সায়েন্স এবং ইংরেজি সাহিত্য দুটোতেই পড়লেন। আমি একটু জানতে চাই যে অধিক পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া এটা একরকম ভালো, কিন্তু কম্পিউটার সায়েন্স পাশাপাশি ইংরেজি সাহিত্য এবং একই সঙ্গে সাঁতার, বিষয়টা একটু মাল্টিটাস্কিং ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হয় না অনেক সময় যে যার প্রকৃতির প্রতি একটু প্রেম বেশি থাকে, যে প্রকৃতিতে ভরপুর থাকে যার শৈশব, সে সাধারণত একটু কবি হবে, লেখালেখি করবে, উদাসীন হবে, একটু গান করবে। মানে আমি পুরোটা বিষয় আপনার এই পরিবর্তনটা একটু জানতে চাই। হ্যাঁ, কলেজ থেকে যেহেতু পড়ার প্রতি একটা আলাদা আগ্রহ আছে, সাহিত্য আমাকে খুব টানতো, সেই হিসেবে মনে হয়েছে যে ইংরেজি সাহিত্যটা আমি যদি পড়ি তাহলে এইটার একাডেমিক অর্থেই আমার অন্য সাহিত্য, বাংলার বাইরে যে বড় জগৎ আছে, সেই জগৎটাকে আমি খুব কাছ থেকে দেখতে পাবো। তাদের পড়ালেখা, তাদের রচনার সাথে আমি পরিচিত হতে পারবো, আমার জগৎটা আরো বড় হয়ে যাবে। সেই থেকে ইংরেজি সাহিত্য পড়ার আগ্রহ। এইটা একটা বড়ই, যে ইংরেজি সাহিত্য না পড়লে বাংলার বাইরে যে অন্য সাহিত্য আছে, শুধু ইংরেজি ভাষায় নয়, স্প্যানিশের যে সাহিত্য আছে, ল্যাতিনের যে সাহিত্য আছে, গ্রিস যে সাহিত্য আছে, এগুলোর সাথে আমরা পরিচিত হতে পারবো না। তো সমস্ত সাহিত্যের রস নেয়ার একটাই উপায় হতে পারে, সেটা আমাদের ইংরেজি সাহিত্যের মাধ্যমে। সেই থেকেই আসলে ইংরেজি সাহিত্য পড়ার আগ্রহ, কৌতূহল। আর
একটা যেটা বললেন যে কম্পিউটার বিজ্ঞানে কেন পড়লাম, আমার কাছে মনে হয়েছে যে এই যে মানুষের জ্ঞানের যে উন্মেষ, এটা তো তার জীবনেরই একটা বহিঃপ্রকাশ। আমি যেহেতু জীবন খুঁজে ফিরি, জীবনের রস আস্বাদন করতে চাই, তো সাহিত্য একভাবে আমাকে সেই রসটা যোগায়। আর আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, সেই হিসেবে মনে হচ্ছে যে বিজ্ঞানের যে উৎকর্ষ, সাম্প্রতিক যে উৎকর্ষ, সেইটার অনেকটা জুড়েই আছে কম্পিউটার বিজ্ঞান। সেখানে শুধু আবেগ সর্বস্ব চিন্তা নয়, শানিত মার্জিত একদম প্রথা মাফিক যে গবেষণা, তার ফলে যে জীবনের অন্য একটা রূপ আসে, সেটা আমি দেখতে চেয়েছি, এবং সেটা কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে। এবং তখন থেকে কি আসলে আপনার এই চিন্তাগুলো খেলা করতো? এই যে এক একটা ডিসিশন নেওয়া, যে আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করবেন, আপনি কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, একটা সিদ্ধান্তে পৌঁছানো, এগুলো কি এতটা সহজ ছিল সব সময় আপনার জন্য? হ্যাঁ, এতটা সহজ ছিল না, কিন্তু সেই আবার শৈশবে যাই, আমি আমার বাবাকে দেখেছি যে তার বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল। হয়তো কোনো একটা বিষয়ে তিনি একদম তুঙ্গে আছেন, সেটা হঠাৎ করে ছেড়ে দিয়ে অন্য একটা দিকে চলে গেছেন। এই যে জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন পথে হাঁটা, এটা হয়তো সেখান থেকে শিখেছি। তাই আমার এসব সিদ্ধান্ত নিতে খুব একটা বেগ পেতে হয়নি। মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, ইংরেজি সাহিত্য পড়েছি বলে কি আমি অন্য কিছু করতে পারবো না? মোটেই নয়। তখন আমি সেটা করলাম, এবং বেশ কিছু বছর আমি একটা বিশেষ প্রতিষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান পড়িয়েছিও, আর তারপরে তো আসলে চাকরি করছি। এবং বর্তমানে আপনি এমফিল করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যেহেতু সাহিত্যের প্রতি আমার আকাঙ্ক্ষাটা, আগ্রহটা একেবারে আশৈশব, তাই মনে হয়েছে যে এই বিষয়ের সাথে আমি লেগে থাকবো। যত থাকবো জীবনটাকে আসলে তত রঙিন করে দেখবো। আমার গবেষণার বিষয় বাংলাদেশি যারা ইংরেজি সাহিত্য চর্চা করেন, তাদের সাহিত্যের মূল্যায়ন, তাদের আমরা আসলে কতখানি এগোলাম আমাদের স্বাধীনতার পর। বাংলাদেশি অনেকেই তো ইংরেজি সাহিত্য চর্চা করছেন, কিন্তু সেইটা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় কি পর্যাপ্ত? আমার কাছে মনে হয়েছে এটা পর্যাপ্ত নয়। কেন হয়নি, সেই জায়গাগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করছি। জি, এবং পেশাগত জীবনে তো আপনি তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন। জি। আচ্ছা, একটু জানতে চাই যে এই যে পেশাগত জীবনে তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ততা, এর পাশাপাশি এই যে এত শক্তি জোগাড় করা বা এই যে বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করা, এটার জন্য তো নিজেকে একটু আলাদাভাবে তৈরি করতে হয়। সেই জায়গাটা নিয়েও যদি একটু জানতে চাই। হ্যাঁ, আমার পরিবার আমার অনুপ্রেরণা বা শক্তির একটা বড় উৎস। সেটা আমার মা, ভাই বোন, মানসিক শক্তির একটা মানসিক শক্তি একটা বড় উৎস। তো এই সব কিছু মিলেই আমি আসলে শক্তি পাই। আর নিজেকে তৈরি করার ব্যাপারটা, হ্যাঁ, নিজেকে তৈরি তো আসলে মানসিকভাবে ভেতর থেকে আসতে হয়। অনুপ্রেরণা অনেক উৎস থেকেই আসে। পরিবার থেকে যেমন আসে, তেমন আমি কি কাজ করতে চাই, সেই কাজটা কতখানি জরুরি, কতখানি আমার জীবনের সাথে মিশে আছে, এটা একটা বড় বিষয়। এবং সেই সূত্র ধরে কি আপনি ফিটনেস এবং আউটডোর স্পোর্টসের প্রতি আগ্রহী হলেন? হ্যাঁ, কাজে প্রয়োগ করার বিষয় আসে। কাজে প্রয়োগ করা তো আসলে হয়েই যাবে, কিন্তু বড় কথা যে এত চমৎকার একটা জীবন, এই জীবনে আমি সুস্থ যদি না থাকি, কোনো কিছুই আমার দ্বারা সম্ভব না। তাই সেই যে শারীরিক সক্ষমতা তৈরি করা, এটা বলতে পারেন প্রথম উদ্দেশ্যই ছিল যে নিজেকে সুস্থ রাখা। তারপর এটা অন্য অভিযান বলেন, অন্য কর্মকাণ্ড বলেন, সেগুলোতে বাড়তি সুবিধা যোগাবে। শুরুতে চাই আমার জীবনটা চলমান থাকুক, তারপর অন্য কিছু। আচ্ছা, তার মানে ফিটনেসের জন্যই আসলে শুরুটা হলো আসলে নিজেকে ফিট রাখার জন্য স্পোর্টসের সঙ্গে যুক্ততা।
বিষয়টা এরকমই বলা যায়, এটা বলতে পারেন। জি। তো স্পোর্টসের সঙ্গে যুক্ততা শুরু হলো, শুটিং থেকে শুরু করে সাঁতার, সবগুলো বিষয়ই আছে। প্রথম আসলে যদি বলি যে আনুষ্ঠানিকভাবে আপনি সাঁতার কোথায় শুরু করলেন, কিভাবে শুরু করলেন? সেটা আসলে হঠাৎ করেই হয়েছে। আমরা সুনামগঞ্জের হাওরে যাই একবার সবাই নৌকা ভ্রমণ। কত সালের কথা এটা? এইটা 16 বা 17 সাল, 2016-17 এরকম একটা সময়ে। সেই চারপাশে থই থই পানি আমার শৈশবকে আবার স্মরণ করিয়ে দিল। আমরা সেই পুকুরে নেমে যেরকম সাঁতরাতাম, পানির হুল্লোড় তৈরি করতাম, তখন মনে হলো আমি এখানে একটু নামি না কেন। তো সেই থেকে ওই নৌকা থেকে আমি ওই হাওরের পানিতে নামি, কিছুটা সাঁতরাই। তখন আমাদের দলেই ছিল দুজন যারা ইতোমধ্যেই বাংলা চ্যালেঞ্জ সাঁতরিয়েছে। তো তারা আমার সাঁতার বা অনেকটা দেখে খুব হলো যে আপনি তো ভালোই সাঁতার জানেন, আপনি কেন বাংলা চ্যালেঞ্জ করবেন না? তো মনে হলো যে তাই কি, তো সেটা তো বেশ ভালো হয়, করা যায়। সেই থেকে আসলে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, সামনে যেহেতু প্রতিযোগিতাটা আছে, তো আমি যদি আরেকটু প্রশিক্ষণ নিয়ে করতে পারি তাহলে এটা সম্ভব। বাংলা চ্যানেল সাঁতার নিয়ে গল্প হচ্ছিল, আপনার প্রথম অভিজ্ঞতা, কিন্তু আপনি পরপর দুবার জয়ী হয়েছিলেন। একটু জানতে চাই, শুরুর অভিজ্ঞতা থেকে শুরু করি। হ্যাঁ, বাংলা চ্যানেল 16.1 কিলোমিটার একটা লম্বা সাঁতার। সেইটার জন্য নিজেকে তৈরি করার একটা ব্যাপার থাকে, লম্বা সময় ধরে সেটা তৈরি করতে হয়। তো শৈশব থেকে আমরা সাধারণত যেভাবে সাঁতার শিখি, এইটা লম্বা দূরত্বের সাঁতারের উপযোগী নয়। তো বিশেষ কায়দায় সেই সাঁতারটা রপ্ত করতে হয়। তার জন্য আমার অনেকটা সময় যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল এবং জহুরুল হক হলের পুকুরে সাঁতারটা, সেই প্রশিক্ষণটা নিই যারা এর আগে বাংলা চ্যানেল করেছেন তাদের কাছ থেকে। তো সেইটা নেওয়ার পর যখন মনে হলো যে হ্যাঁ আমি আসলে করতে পারবো, বা আয়োজকরা যখন ভাবলেন যে আমার দ্বারা সম্ভব, তখন আসলে আমি সেইটাতে খুব আগ্রহী হলাম। এবং তার কয়েক বছর পর 2020 সালে আমি প্রথম বাংলা চ্যানেল সাঁতরাই। এর জন্য কি আসলে নিজের ফিটনেসে পরীক্ষা দিতে হয়? হ্যাঁ, একটা ছোট্ট পরীক্ষা দিতে হয়, যে সেই সাঁতারে তো কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা টানা সাঁতরানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো আয়োজকরা যেটা করেন, এইটার আয়োজন করেন একটা বিশেষ দল, সরজ অ্যাডভেঞ্চার নামে। তারা প্রতি বছর খুব নিবেদিত চিত্তে এই আয়োজনটা করে থাকে। তো আপনাদের মাধ্যমে তারা এই চমৎকার আয়োজনটা যে করছেন, তো আপনাদের মাধ্যমে তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি কোন সালের কথা বললেন? শুরুতে যখন 2020 সালে আমি করি। আচ্ছা, প্রথমবার। আচ্ছা, তার মানে শুটিংটা কি আরো আগে থেকে শুরু হলো? শুটিংটা ছিল এশিয়ান শুটিং কনফেডারেশন থেকে আপনি সি গ্রেড কোচিং সার্টিফিকেট অর্জন করেছিলেন। সেই পেছনের গল্পটাও যদি আমরা একটু জানতে চাই। হ্যাঁ, তো সেইটা 2006-07 সালের দিকে আমি একটা ছেলেকে টিউশন করাতাম। তো ওর বাবা মা দুজনই শুটিংয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। তো আমার তো অনেক বিষয়ে আগ্রহ, আমি তাদেরকে জানালাম যে আমিও তো এটা খুব আগ্রহী, করতে চাই। তো তারা বললেন ঠিক আছে আপনি আসেন। এবং আমি সেই হিসেবে শুটিং করতে হলে তো একটা নির্দিষ্ট ক্লাবের মাধ্যমে যেতে হয়। তো আমার সাথে পরিচয় করিয়ে দিলেন রাজারবাগ রাইফেল ক্লাবের যিনি ম্যানেজার ছিলেন তার সাথে। এবং সেই ক্লাবের হয়েই আমি শুটিংটা শিখলাম শুটিং ফেডারেশনে 2007 সাল থেকে। এবং পরপর কয়েক বছর ইন্টার ক্লাব প্রতিযোগিতায় অংশ নিই। যদিও খুব ভালো ফলাফল করতে পারিনি, কিন্তু আমি খুব উপভোগ করেছি সেইটা। সেটার একটা বিষয় যে মনোযোগটা কিভাবে ধরে রাখতে হয়, নিবিষ্ট চিত্তে কোনো কিছু করতে হয় কিভাবে, সেইটা শুটিং থেকে আমি জেনেছি। যে একটা লক্ষ্য স্থির রাখা, সেই লক্ষ্যের সাথে লেগে থাকা এবং সেইটাকে সফলভাবে
লক্ষ্য ভেদ করা, এটা শুটিং থেকে আমার শেখা। এটা কত সালের কথা? 2007 থেকে 2011 সাল পর্যন্ত, 11-12 সাল পর্যন্ত আমি করেছি। এখনো কি প্র্যাকটিস করা হয়, মানে আছে? আসলে লম্বা সময় ধরে আর প্র্যাকটিস করা হয় না। আচ্ছা, তাহলে আমরা আবার একটু সাঁতারে চলে আসি। আপনি ওপেন ওয়াটার সাঁতার যেটা সেটাও করেছেন, সেটার অনুপ্রেরণা বা সেটার কি আলাদা কোনো কৌশল আছে, আমরা যদি একটু জানতে চাই। হ্যাঁ, সাঁতারের আমরা সাধারণত যেইভাবে সাঁতার শিখি সেইটার একটা বড় ত্রুটি হলো আমরা মাথাটা পানির যে স্তর থাকে সেইটার উপরে তুলে সাঁতরাই, এবং হাত করে সাঁতরাই, কিন্তু এইভাবে খুব লম্বা সময় বা লম্বা দূরত্ব সাঁতরানো যায় না, সম্ভব না। কারণ আমাদের শরীরের সবচাইতে বেশি ওজন যেটা, সেটা আমাদের মাথা। তো সেইটাকে উঁচুতে রাখলে আমার বাকি শরীরের অংশ পানির নিচে ডুবে যায়, তখন আমাদের বাধাটা বেশি হয় পানির সাথে। আচ্ছা, এজন্য আমাদের শক্তি ক্ষয় হয়, কিন্তু আমরা লম্বা সময় এটাকে ধরে রাখতে পারি না। স্রোতের বিপরীতে যাওয়া কি কঠিন হয়ে পড়ে তখন? স্রোতের বিপরীতে তো কঠিন সব সময়, এমনকি স্রোত ছাড়াও এইভাবে যাওয়াটা কঠিন। ধরেন আপনি পানি এরকম আছে, এইভাবে যাচ্ছেন, এটা খুব কঠিন। বরং আপনি যদি সমান্তরাল ভাবে যান, পানির স্তরের সমান্তরাল, তাহলে বিষয়টা খুব সহজ হয়ে ওঠে। সেই ক্ষেত্রে সাঁতারের কোন স্টাইলটা আসলে খুব বেশি প্রয়োগ করা দরকার? হ্যাঁ, সেটা সবচাইতে বেশি হলো পানির সমান্তরালে শরীরটা রেখে যেই সাঁতারের কৌশল, সেইটা রপ্ত করতে হয়, তাহলে শক্তি অপচয় কম হয়, আমি খুব সাবলীলভাবে লম্বা সময় লম্বা দূরত্ব সাঁতরানো যায়। এই জিনিসটা আসলে আমাদের সবার শেখা উচিত, কারণ আমরা যারা সাঁতার শিখি তারা হয়তো 5 মিনিট 10 মিনিট পর হাঁপিয়ে উঠি। এই হাঁপ ধরানো থেকে বাঁচা যায় যদি সাঁতারটা সঠিক কৌশলে আমরা শিখতে পারি, বিশেষ করে ওপেন ওয়াটারে যদি আমরা সাঁতার নিশ্চয়ই করতে চাই আর কি। আপনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ওশানম্যান বালি, ওশানম্যান দুবাই, শুনি সেই কথা, সেই গল্পগুলো আসলে। হ্যাঁ, সেটাও আসলে সাঁতারের প্রতি ভালোবাসা আর হলো দেশ প্রকৃতি ভালোবাসারই একটা অংশ। সেইটা যে আমি প্রতিযোগী হিসেবে সেখানে যাওয়া আমার লক্ষ্য ছিল তা নয়, আমি সেখানে ভালো করব, এটা একটা প্রতিযোগিতা, সেইটা আমার মূল লক্ষ্য ছিল না। মূল লক্ষ্য ধরেন এই যে নতুন নতুন সাগরে আমি নামতে পারবো, আমি পারস্য উপসাগরে সাঁতরাবো, আমি ভারত মহাসাগরে সাঁতরাবো, আমি সেই অ্যান্টার্কটিকার দক্ষিণ মহাসাগরে সাঁতরাবো। পৃথিবীর যতগুলো মহাসাগর আছে, সাগর আছে, আমি সেই অভিজ্ঞতাটা নিতে চাই। তার যে জল, তার সাথে আমি আমাকে কিছুটা সময় হলেও এক করতে চাই, কারণ আমাদের এই পৃথিবীর অধিকাংশটাই পানি। সেই পানির সাথে আমাদের শরীরের ভেতরেও আসলে পানির পরিমাণ বেশি, তাই হয়তো পানিকে আমার এত ভালো লাগে। কিন্তু এই যে নতুন নতুন সাগর মহাসাগর, মানে যেটার সঙ্গে একটু একাত্ম হব সেই বোধটা নিয়ে নামা, কিন্তু সেখানে তো অনেক ঢেউ, স্রোত, ভয়ও থাকে আসলে, এগুলোকেও তো আসলে ওভারকাম করতে হয়, মানে সেখানেও একটা মানসিক প্রস্তুতির বিষয় আছে, নাকি এটা পুরোটাই আসলে অভিজ্ঞতার ফসল, জানতে চাই। হ্যাঁ, অভিজ্ঞতা তো অনেকটা কাজে দেবেই, আর এই সমস্ত আয়োজনগুলো খুব নিরাপদ জায়গাগুলোতেই হয়ে থাকে, কারণ অনেক মানুষ এখানে অংশ নেয়, এবং তাদের নিরাপত্তাটা আয়োজকদের জন্য একটা বড় ভাবনার বিষয় থাকে। সেই থেকে তারা আয়োজনটাকে ওইভাবে নিপুণভাবেই করার চেষ্টা করে, কিন্তু যেটা যারা খুব রোমাঞ্চপ্রিয় মানুষ তাদের একটা আশাভঙ্গ হয় যে আমি উত্তাল সাগরটা দেখব, সেই উন্মত্ত সাগরের মধ্যে আমি সাঁতরাবো, সেই ঢেউ ভেঙে আমি যাব, যেটা ওই আয়োজনগুলোতে সম্ভব হয় না, কিন্তু সম্ভব হয় আমাদের এখানে বাংলা চ্যানেলে। কারণ এইটা আমি বাইরে যত জায়গায় সাঁতরিয়েছি তার মধ্যে সবচাইতে বলতে পারেন সবচাইতে উন্মত্ত ছিল আমাদের এই সাগর। এখানে সেই রকম ঢেউ ছিল, সেই দূরত্ব, সেই স্রোত, সমস্ত কিছু এখানে একদম ওয়াইল্ড যাকে বলে ইংরেজিতে, সেই বিষয়টা আমরা এখানে পেয়েছি।
আচ্ছা, সেটা কেমন আমরা যদি একটু জানতে চাই। আসলে অনেক বড় অভিজ্ঞতা তো এগুলো, মানে কোনো বিশেষ ঘটনা বা বিশেষ কোনো স্মৃতি যদি বলি আছে কিনা, যেটা আজকে আমাদের এই সেটে বসে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই অনেক ঘটনা আছে। আপনি বলছিলেন যে ওয়াইল্ড, রাইট? বলা যায় যে বাংলা চ্যানেলে যেটা হয় যে প্রতি সাঁতারের জন্য একটা করে ট্রলার থাকে, যে ট্রলার থেকে সাঁতারুকে পর্যবেক্ষণ করা হবে, তার গতিবিধিটা দেখা হবে, কোনো অসুবিধা হয় কিনা সেটা দেখা হবে। তো একবার আয়োজকরা চিন্তা করলেন যে প্রত্যেকের জন্য একটা করে ট্রলার না দিয়ে একটা দলের জন্য একটা করে ট্রলার থাকবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে একটা করে ট্রলার থাকবে, সেটাকে লক্ষ্য করে সাঁতারুরা এগোবে। এই একটা নতুন ধরনের সাঁতারের আয়োজন করা হলো এবং সেবার আসলে আবহাওয়াটা খুব একটা অনুকূলে ছিল না, বেশ ঝোড়ো বাতাস ছিল, সাগরে প্রচণ্ড ঢেউ ছিল। তো সেই ঢেউয়ের তোড়ে বা বাতাসের তোড়ে যাই হোক না কেন, নৌকাগুলো যেখানে থাকার কথা ছিল সেই জায়গায় থাকতে পারেনি, ঢেউয়ের তোড়ে হয়তো অন্য দিকে চলে গেছে। কিন্তু সাঁতারুরা তো আসলে এক একভাবে সাঁতরাচ্ছেন, তো এরাও আসলে অনেকটা বিচ্ছিন্নই হয়ে গেছে। আর যে সেই ঢেউ প্রায় 5 থেকে 6 ফিট উঁচু ঢেউ, সেটা আমাকে তুলছে এবং ফেলছে, আমাকে শূন্যে তুলে নিচ্ছে, আবার ছুঁড়ে ফেলছে। এবং সেই যে অভিজ্ঞতা, আমি হয়তো পাশে কোনো সাঁতারু দেখছি না বা অনেক দূরে নৌকা, সেটাও হয়তো কখনো কখনো দৃষ্টির আড়াল হয়ে যাচ্ছে, চারপাশে আমি, সেই বড় ঢেউ, সেই নীল জল, সেই সাগরের বিশালতা, আর ছোট্ট আমি। এই যে বড়র মাঝে ছোট্ট আমি, এটাকে নতুন করে পাওয়া। এবং বলতে পারেন ভয় লেগেছে কিনা, ভয় করেছে কিনা, সেইটা হয়তো করেছে। এবং আমি অতটুকুন জানতাম যে আমি হয়তো তীরে ভিড়তে পারবো, ঢেউ যত বড়ই হোক না কেন আমি হয়তো ভেসে থাকতে পারবো। তো 2-3 ঘন্টা থাকলে নিশ্চয়ই উদ্ধারকারীরা আসতে পারবে। তো ভয় অন্য একটা জায়গায় লেগেছে, যে যারা আসলে নতুন যোগ দিয়েছে, তাদের অভিজ্ঞতা কম, তারা কি ভয় পেয়ে যাচ্ছে। আর জলের ভয়টা আসলে বেশ কয়েক দিক থেকেই ভয়ের, যে আমি তটস্থ হয়ে আমি ভয় পেয়ে আমি হার্ট অ্যাটাক করে ফেলতে পারি, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, নিশ্চয়ই তখন আসলে একটা গুরুতর বিপদ হতে পারে। সেই আশঙ্কাটা, মানে আমি নিজের সাঁতরানোর পাশাপাশি ওই আশঙ্কাটা হয়েছে। তাছাড়া আমি বরাবর উপভোগ করেছি ওইবার সেই উন্মত্ততা। অভিজ্ঞতার একটা পর্যায়ে আপনি অ্যান্টার্কটিকা মহাদেশের হিমশীতল পানিতে আপনি সাঁতার কেটেছেন, শুনি আসলে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটা আমার জন্য আসলে একটা মনে রাখার মতো অভিজ্ঞতা, যে সেই জায়গাটাতে মানুষ এমনিতেই কম যেতে পারে এবং সেখানে বেশ কিছু বাধা নিষেধ আছে, যে সেই পানিতে নামা যায় না, বিশেষ অনুমোদনের মাধ্যমেই শুধুমাত্র সম্ভব সেখানে। আর আমার যেহেতু পানির সাথে অন্য রকমের সখ্যতা, তো যখন আমি অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে গেলাম, তখন মনে হল কোনোভাবে যদি সেই দক্ষিণ মহাসাগরে একবার নামা যেত হিমশীতল পানিতে। তো আয়োজকদের আসলে আমি সেভাবে বলি, আমার আকাঙ্ক্ষাটা, আগ্রহটা জানাই। প্রথমে যদিও তারা এটা রাজি হয়নি, পরে বিভিন্নভাবে তাদেরকে রাজি করানো হয়েছে। তো একটা জায়গায়, এটাকে ডিসেপশন আইল্যান্ড বলে অ্যান্টার্কটিকা পেনিনসুলায়, সেই জায়গাটাতে আমাদেরকে পোলার প্লান্স বলে, সেখানে শুধু পানিতে নেমেই উঠে আসতে হবে, এরকম একটা সুযোগ দেয়। তখন আমার মনে হলো যে শুধুমাত্র নেমেই উঠে আসা নয়, কিছুটা যদি সাঁতরানো যেত সেই বরফ শীতল পানিতে, এবং সেই থেকে আমি আসলে সেটা করি এবং আয়োজকরাও সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আমি সেখানে 40 থেকে 50 মিটারের মতো সাঁতরাতে পারি এবং সেটাও আসলে খুব কঠিন একটা ব্যাপার ছিল। সেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অতটা 1 থেকে 1.5 মিনিট সময় থাকা, সেইটা আসলে
পানিটাকে আসলে ওইভাবে উপভোগ করার সুযোগ হয়নি ওই প্রচন্ড আচ্ছা প্রচন্ড ঠান্ডার জন্য, কিন্তু সেই ঠান্ডাটাও তো আসলে একটা অভিজ্ঞতা, সেইটা আমার খুব খুব ভালো লেগেছে। কতটা সময় ধরে ছিলেন আপনি? আমার 1.5 মিনিটের মতো ছিলাম এরকম। ওখানে কি স্পেশাল কোনো সুইমিং কস্টিউম থাকে নাকি না আসলে নরমালি? না, এইটা অনেকে করে কি যে সুইমিং কস্টিউমটা পরে নেয়, তাহলে ঠান্ডাটা একটু কম লাগে কিছুটা। ওয়েট স্যুটটা পরে নিলে ঠান্ডা কিছুটা কম লাগে। আর অনেকে অনেক পোশাক পরে নেয়, কিন্তু আমি আসলে সাঁতারের জন্য যেই পোশাকটা সেটাই পরেছি। আমি চেয়েছি সেই পানিটার ছোঁয়া আমার সারা শরীরে লাগুক। আচ্ছা, এটার কি কোনো রেকর্ড আছে কিনা যে কেউ 1 থেকে 1.5 মিনিট না এর চেয়ে বেশিও থেকেছে? হ্যাঁ, এইখানে ওয়ার্ল্ড রেকর্ড হলো 8 মিনিট। 8 মিনিট, জি, সেইটা একটা, এবং এটার জন্য তো একটা প্রস্তুতি লাগে বোধহয়। নিশ্চয়ই এটার জন্য প্রস্তুতি লাগে, কারণ সেই ঠান্ডা পানিতে সাঁতরানোর জন্য শরীরটাকে ওইভাবে উপযোগী করে নিতে হয়। তো যিনি এটা করেছেন তিনি ওইভাবেই নিজেকে তৈরি করেছেন, এবং তার দেশও সেই বরফের দেশের ওদিকেই, শরীরটা তার অভ্যস্ত। আর আমাদের শরীর তো আসলে সেভাবে অভ্যস্ত না, গ্রীষ্মপ্রধান এই দেশের শরীরও আসলে সেই ঠান্ডা নিতে পারে না, কিন্তু ওটুকুই আমার জন্য যথেষ্ট। সেই পানির ছোঁয়াটা, সেই স্পর্শটা আমার জন্য অনেক বড়। জি, আপনি সবসময় বলেন যে নদীকে বিলীন হতে দেওয়া যাবে না, নদী মানুষকে এক সূত্রে গেঁথে রাখে। এই কথাটার ব্যাখ্যাটা আমরা একটু জানতে চাই আপনার মতো করে। দেখুন, আমরা মুখে তো বলি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এইটা আসলে আমরা কতটা বুঝতে পারি সেইটা একটা বড় বিষয়। নদী আমাদের জীবনের কত দিক থেকে আমাদের সাহায্য করছে। এই যে শস্য শ্যামলা বাংলা বলি, সেটা তো নদী থেকেই এসছে। এই নদীর পানি না আসলে, নদীর পলি না আসলে শস্য শ্যামলা বাংলা হতো না। এই যে মানুষের মধ্যে যে নিবিড়ভাবে একসাথে থাকার যে মানসিকতা, আমাদের যে আতিথেয়তা, তাও তো বলা যায় নদী থেকেই। কারণ নদীর পাড়েই আমাদের সেই সভ্য জনপদগুলো বছরের পর বছর থেকেছে। নদীই তো তাকে সেইভাবে মানুষ করেছে, নদীই তাকে বাঙালি করেছে। এরপর নদী আমাদের আর্থিকভাবেও তো সচ্ছল করেছে। যখন আমাদের এই বর্তমানের যে অর্থনৈতিক অগ্রগতি, যেটা বিভিন্ন দিক থেকে এসছে, আমাদের প্রবাসী শ্রমিকদের থেকে, আমাদের গার্মেন্টস থেকে, তারও আগে কে আমাদের এই অর্থনৈতিক শক্তি জুগিয়েছে? সে আমাদের নদী। মাছ দিয়ে, নদী যোগাযোগের পথটা তৈরি করে দিয়ে, কত বিচিত্রভাবেই না নদী আমাদের জীবনকে সাজিয়েছে। তো সেই জন্য নদীকে আমাদের আসলে মোটেই ভোলা যাবে না। হয়তো সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, আমাদের আধুনিকতার সভ্যতার কোনো কিছুই থাকবে না যদি নদী না থাকে, জীববৈচিত্র্য থাকবে না, আমাদের শস্য শ্যামল বাংলা থাকবে না। এছাড়া তো আমাদের অন্য কিছু নাই যেটা দিয়ে আমরা টিকে থাকতে পারবো। তাই নদীর উপরে আমাদের এই নির্ভরশীলতা যেহেতু অনেক বেশি, নদীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের অনেক বেশি। নদীর প্রতি আসলে আপনার প্রেমটা শুধু এখন নয়, এটা একেবারে শৈশব থেকে গড়ে ওঠা একটা প্রেম, একটা ভালোবাসা। এবং সেই সূত্র ধরেই কি আপনি দ্য গ্রেট ডেল্টা সুইম এই অভিজ্ঞতাটা নিয়েছেন? এটা সম্পর্কে একটু শুনি। জি, দ্য গ্রেট ডেল্টা সুইম বিষয়টা এসছে, আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ এই অঞ্চলের সবচাইতে বড় বদ্বীপ, বৃহত্তর বদ্বীপ। এই বদ্বীপটা তৈরি করেছে বেশ কিছু নদীমালা। একটা নদীমালার মাধ্যমে এই বদ্বীপটা তৈরি হয়েছে। তো এটা যেহেতু আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির একটা বড় অংশ, আমাদের পরিচয়, সেই পরিচয় যা তৈরি করে দিল এই নদীমালা, একে যদি খুব কাছ থেকে দেখা যেত, সেই থেকে মূলত নদী কেন্দ্রিক কিছু কর্মকাণ্ড আমরা করে আসি। যেমন কায়াকিং করি, অনেকগুলো নদীর উৎসস্থল থেকে যেখানে অন্য নদীতে মিশেছে বা সমুদ্রে মিশেছে সে পর্যন্ত কায়াকিং করতাম।
গত বছর মনে হলো যে এই কায়াকিংটা আমরা সবচাইতে বড় নদী, দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় নদী ব্রহ্মপুত্রকে ধরে কেন করছি না। সেই থেকেই আমাদের এই অঞ্চলে কুড়িগ্রামের সীমান্ত থেকে ব্রহ্মপুত্র যেখান থেকে শুরু হলো বাংলাদেশে প্রবেশ করেছে, সেইখান থেকে আমাদের শুরুতে পরিকল্পনা ছিল কায়াকিং করব একদম সমুদ্র পর্যন্ত। তো সেই হিসেবে সেখানে যাওয়া, কিন্তু আমরা ওখানে গিয়ে প্রথম দিন পানিতে এমনিতে নামার পরে হঠাৎ মনে হলো যে শুধু কায়াকিং করে না, যদি পথটা সাঁতরানো যেত সেটা একটা চমৎকার ব্যাপার হতো। এবং পরের দিন ছিল 21শে ফেব্রুয়ারি। তো আমি রাতের বেলা একটা হিসাব করে নিলাম যে প্রতিদিন যদি 20 থেকে 22 বা 25 কিলোমিটার সাঁতরানো যায় এবং দিনে 7-8 ঘন্টা সাঁতরানো যায়, তাহলে পুরো পথটা সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাড়ি দেয়া। তো প্রথম হিসেবে 21 তারিখ, যেহেতু আমি যদি 21 কিলোমিটার সাঁতরাতে পারি। এটা কি 2025 সালের 21শে ফেব্রুয়ারি নাকি 24-এর? জি। তো সেইটা একটা বড় কাজ হবে যদি আমি সেটা করতে পারি। আচ্ছা, এবং সেইভাবে আপনি শুরু করলেন? এবং সেটা ভেবেই আমি আসলে শুরু করি। এবং বিভিন্ন গ্রামেও আপনাকে আশ্রয় নিতে হয়েছিল। আমরা সেই গল্পগুলো একটু জানতে চাই, যে আসলে সবার প্রভাবিত রয়েছে আপনার এই অভিযানের ক্ষেত্রে, তাই না? প্রভাব বলবো না, সহযোগিতাই বলবো আমি একরকম। জি, জানতে চাই। হ্যাঁ, নদী আমার যেমন প্রিয়, নদী পাড়ের মানুষরা কোনো অংশে তার থেকে কম নয়। আমরা শুরুতে একটা কায়াক নিয়ে সাঁতরাতাম, মানে আমার সাথে যিনি ছিলেন, প্রথমে নওশাদ নওয়াজ, পরে ডক্টর শাফকাত ফারুক, ওনারা কায়াক চালাতেন এবং আমি সাঁতরাতাম। এবং আমরা রাতে কোথায় থাকবো সেইটা আসলে খুব ঠিক করা থাকতো না। 20-22 কিলোমিটার দূরে যেখানে সুবিধা মতো জায়গায় আমরা থেমে যেতাম, এবং নদীর পাড়ে কায়াকটা একটু গোছগাছ করা যখন শুরু করতাম, তখন স্থানীয় মানুষরা আমাদের ঘিরে ধরতো যে এই অদ্ভুত এই আয়োজন, আপনি এত লম্বা দূরত্ব সাঁতরাচ্ছেন, আসলে সাঁতরাচ্ছেন, এটা কি সম্ভব? আমরা নদীর পাড়ের মানুষ এটা করতে পারছি না, কিন্তু এটা সম্ভব। তো যখন তারা আশ্বস্ত হলো এবং পরবর্তীতে যখন তারা জানলো যে আমরা কোথায় থাকবো সেই রাতে, সেটা ঠিক হয়নি, তখন এক অদ্ভুত কাণ্ড হতো। যত মানুষ জমতো সবাই বলতো, ঠিক আছে চলুন, আমার বাড়ি তো খুব কাছে, আপনারা আমার সাথে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং তারাই আমাদের সেই ব্যাগপত্র, কায়াক সবকিছু বয়ে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যেত। এবং আপনারা জানবেন যে নদীর পাড়ের সেই চরের মানুষগুলো আর্থিক অবস্থা যে খুব ভালো তা নয়। তাদের হয়তো একটাই ঘর আর একটা রান্নাঘর। এমনও হয়েছে যে তাদের সেই তাদের শোবার ঘরটা আমাদের জন্য ছেড়ে দিয়েছে। তারা নিজেরা হয়তো রান্নাঘরে কোনো রকম করে সেই রাতটা কাটিয়েছে। এবং তাদের সেই আন্তরিকতা, এটা নদীর মতোই উদার। তাদের হয়তো খুব বেশি আয়োজন থাকতো না, তাদের চাষের সেই শস্যটা, সেই বাদামটা, সেগুলো দিয়েই আমাদের আপ্যায়ন করেছে। কিন্তু কি যে আন্তরিকতা! আমাদের থাকতে দিয়েছেন তাদের শোবার ঘরে। ধুয়ে রাখা যেই চাদরটা, সবচাইতে ভালো যেই চাদরটা, সেটাই আমাদের বিছানায় পেরে দিয়েছেন। সবচেয়ে ভালো খাবারটাই আমাদেরকে দিয়েছেন। কিন্তু বিনিময়ে কিছু পাবেন সে আশা করেনি। তারা দেখেছে যে এই রকম তাদের থাকার জায়গা নাই, এরকম কাজ করছে, সেই যে ভালোবাসা থেকেই আসলে সেগুলো করেছে। এরকম অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমরা তো বলি যে মানুষের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে পরিবারের একটা ভীষণ রকম সাপোর্টের বাইরেও আসলে আরো কিছু মানুষ থাকেন সমাজে, যাদের আন্তরিকতাই আসলে আমাদের দেশের ভালো ভালো কিছু কাজে ভাবে এগিয়ে যায়। অনেকের বাড়ি ঘর হয়তো বা নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু তারা স্বপ্ন দেখা ছাড়েনি। এইটা খুব চমৎকার বলেছেন। আমরা যত জায়গায় থেকেছি সব জায়গায় বলেছে যে আপনারা যেই ঘরে আছেন সেই ঘরের বয়স কিন্তু 1 বছর, এবং আগামী বছর এসে আপনি এই ঘরে থাকতে পারবেন না। তখন আমাদের এই ঘর থাকবে না, ভেঙে যাবে, আমরা অন্য কূলে গিয়ে, অন্য চরে গিয়ে আবার ঘর বাঁধব। কিন্তু মনে হয়নি তারা ভেঙে পড়ে। তাদের এই যে প্রচণ্ড মনোবল, এইটা আমাদের জানা দরকার।
আমরা যারা শহরে বড় হই তারা অল্পতে ভেঙে পড়ি, কিন্তু ভাবেন একটা পরিবারের সর্বস্ব, তার বসতভিটা, তার ঘর, তার তৈজসপত্র সব কিছু ভেসে যায়, পরের বছর আবার নতুন করে শুরু করে। কিন্তু জীবনের প্রতি তাদের তৃষ্ণা, এগিয়ে যাওয়ার যে একটা প্রেরণা, এটা কিন্তু কখনোই আসলে কমে না। আমরা স্যার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সহধর্মিনীর কথা জানতে চাই, তিনি এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। কিভাবে আসলে আপনাদের পরিচয়, এবং এই যে আপনি এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন কাজ করছেন, স্বপ্নের জায়গাটা ছোঁয়ার চেষ্টা করছেন, তার সাপোর্টটা আসলে আপনি কেমন পান? হ্যাঁ, উনি তো নিজেই একটা স্বপ্ন, সেটা আমার জন্যও স্বপ্ন। যেমন আমরা তো ভাবি যে একটা বিশেষ অর্জন, সেই বিশেষ অর্জনগুলোকে আমরা অনেক সময় বড় করে দেখি, কিন্তু সেই বড় অর্জনের পেছনে একটা বড় মানুষ থাকতে হয়। বড় একটা মানুষ না হলে বড় অর্জন কখনোই সম্ভব না। তো আমার মনে হয়েছে যে তার যত অর্জন বা যত যাই কিছু হোক না কেন, তার থেকে বড় অর্জন তিনি একজন চমৎকার মানুষ, ভালো মানুষ, এমন নিষ্কলুষ মানুষ বলেই হয়তো অন্য অর্জন সম্ভব। এবং সেইটা বরাবরই আমার জন্য, আমার পরিবারের জন্য একটা বড় অনুপ্রেরণার উৎসস্থল। তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। খুব মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম, যেন একেবারেই কবিতার মতো। আসলে আমাদের চিন্তা যদি সুন্দর হয় তাহলে ভালো মানুষের দেখা নিশ্চয়ই আমরা পেয়ে যাব সকলেই। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যেও সময় দিয়েছেন আমাদেরকে। আপনাদেরও ধন্যবাদ। আর রাঙা সকাল যারা দেখছেন, প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা।